ওয়েলকাম টু ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস এলপি এবং টেকনিশিয়ানে বিগত বছরের ভৌতবিজ্ঞানের কোশ্চেন। প্রথম কোশ্চেনে যাওয়ার আগে একটা জরুরি সূচনা, অনেকে কমেন্ট করছো যে গ্রুপ ডি এবং এনটিপিসি এর জন্য যে সায়েন্স কোশ্চেনগুলো আছে সেগুলো করাতে। নিশ্চয়ই করাবো, কিন্তু এলপি এবং টেকনিশিয়ানের এগুলো আগে করাই, স্টেপ বাই স্টেপ সব কমপ্লিট করাবো, কোনো টেনশন নেই। তারপরের কথা হলো এটি এলপি এবং টেকনিশিয়ানে বিগত বছরে এসেছিল, এর মানে এই নয় যে এবার এনটিপিসি এবং গ্রুপ ডিতে আসবে না, আসতেও পারে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করার মানে হলো আগের বছর কেমন কোশ্চেন এসেছিল, সামনে কেমন কোশ্চেন আসতে পারে, সেই অনুযায়ী আমরা একটা বেসিক ধারণা পেয়ে যাই। এটা আমি থাম্বনেইলে এলপি এবং টেকনিশিয়ান দিয়েছি, তার মানে এই নয় যে শুধু এটা এলপি এবং টেকনিশিয়ানদের জন্যই। এনটিপিসি গ্রুপ ডি এটার জন্যও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। সব করাবো, এনটিপিসি গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান বিগত বছরের সমস্ত কোশ্চেন করাবো। চলো তাহলে প্রথম কোশ্চেন আসি। প্রথম কোশ্চেন বলছে এক অশ্বশক্তি, যাকে ইংরেজিতে বলা হয় হর্স পাওয়ার, 1 এইচপি ইকুয়ালস টু কত ওয়াট? তো আমরা জানি 746 ওয়াট, একটা বেসিক কোশ্চেন ছিল। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 1 কিলোওয়াট ঘন্টা শক্তি ইকুয়ালস টু কত জুল? তো অপশন এ 3.6 10⁶ জুল। চাঁদে অভিকর্ষজ ত্বরণের কারণে ত্বরণ পৃথিবীতে তার 1/6 গুণ হয়, সুতরাং পৃথিবীতে 12 নিউটন ওজনের একটি বস্তুর ওজন চাঁদে কত হবে? তো এরকম কোশ্চেন আগেও কিন্তু বেশ কয়েকটি করিয়েছি। তো দেখতে পাচ্ছ যে এরকম কোশ্চেন কিন্তু থাকছি, ঠিক আছে। এখানে বলছে যে চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 1/6 গুণ, অর্থাৎ যদি পৃথিবীতে 6 গুণ হয়, চাঁদে সেটা 1 গুণ হয়ে যাবে। পৃথিবীতে এটা 12 নিউটন বলছে, অর্থাৎ এটা 2 গুণ। তো চাঁদেও এটা 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 নিউটন। সঠিক অ্যান্সার অপশন সি। পরের কোশ্চেন, একটি 12 ভোল্ট ব্যাটারি একটি 5 ওহম রোধকের সাথে সমান্তরালভাবে সংযুক্ত। এই ব্যাটারি তার বিদ্যুৎ সরবরাহ নির্ণয় করুন। দেখো এখানে একটা রোধ বলেছে, এইটাকে বলছে সমান্তরাল সমবায় বা প্যারালালে 12 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছে। তো ডায়াগ্রামটা হবে এরকম। তো এখানে 5 ওহম রোধ আর 12 ভোল্ট ব্যাটারির সাথে একটা প্যারালাল কানেকশন করা আছে, ঠিক আছে। তো বলছে বিদ্যুৎ সরবরাহ, অর্থাৎ আই এর মান এখানে বের করতে বলেছে। আমরা ওহমের সূত্র অনুযায়ী কি জানি, ভি ইকুয়ালস টু আই আর। ভোল্ট 12 ভোল্ট বলেছে, ইকুয়ালস টু আই এর মান বের করতে হবে, আর এখানে 5 বলেছে। তো আই ইকুয়ালস টু 12/5, এটা 5 দুগুণী 10, 2 4 5 20, 2.4 অ্যাম্পস। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, বৈদ্যুতিক প্রবাহের একটি অবিচ্ছিন্ন বদ্ধ পথকে কি বলা হয়? তো বদ্ধ পথ অর্থাৎ ক্লোজড সার্কিট, তাকে আমরা কি বলবো? বৈদ্যুতিক সার্কিট। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, তিনটি রোধক 80 ওহম, 120 ওহম, 240 ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত একটি 12 ভোল্ট ব্যাটারির রোধকের সমবায়ে জুড়ে সংযুক্ত ব্যাটারি থেকে টানা তড়িৎ প্রবাহ নির্ণয় করুন। এই ডায়াগ্রামটা যদি আঁকি এরকম হবে, তিনটি রোধ আছে প্যারালাল কানেকশনে, এটা একটা 12 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত আছে। তো ফার্স্ট এইখানে যে তুল্য রোধ আছে সেটা বের করি। তো 1/R ইকুয়ালস টু 1/80 যোগ 1/120 যোগ 1/240। তো এর এলসিএম হয়ে যাবে 240। ওপরে এখানে থাকবে এটা 3, 2 যোগ 1, তো 3 আর 2 5 আর 1 6, 6/240, এটা ভাগ করলে 4 6 24, অর্থাৎ আর এর মান আমি পেয়ে যাব 40 ওহম। আর এর মান পাবো 40 ওহম। এইবার আমরা ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়ালস টু আই আর জানি। ভি 12 ভোল্ট বলেছে, আই এর মান বের করব, আর 40 ওহম বলেছে। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 10 40, তো আই এর যে মানটা হবে 0.3 অ্যাম্পস। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, তাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, ক্যালোরিমিটার। অপশনে যদি থার্মোমিটার থাকতো তাহলে আরেকটু ভালো হতো কোশ্চেনটা, ঠিক আছে। তো থার্মোমিটার না দেওয়ার জন্য এটা সহজেই আমরা বলতে পারলাম যে অপশন ডি, ক্যালোরিমিটার, এটা দিয়ে তাপ পরিমাপ করা হয়। পরের কোশ্চেন, নিচের বিকল্প থেকে সর্বোচ্চ নির্দিষ্ট তাপ ক্ষমতা সম্পন্ন পদার্থটিকে চিহ্নিত করুন। তো তাপ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ যার আপেক্ষিক তাপ সব থেকে বেশি, তার তাপ ক্ষমতা সব থেকে বেশি। তো এখানে আপেক্ষিক তাপ অপশন ডি, জলের সব থেকে বেশি, এটাই হবে সঠিক অ্যান্সার। এর তাপ ধরে রাখার ক্ষমতা সব থেকে বেশি। পরের কোশ্চেন,
নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সেই চলরাশিটি শনাক্ত করুন যা একটি গ্যাসের আচরণ বর্ণনা করে না। তো গ্যাসের আচরণ বর্ণনা করে না, অপশন ডি সময়। সময় এটা গ্যাসের আচরণকে বর্ণনা করে না। আর তাপমাত্রা, চাপ এবং আয়তন এরা গ্যাসের আচরণকে বর্ণনা করতে পারে। পরের কোশ্চেন, দুটি রোধক, একটি 20 ওহম, অন্যটি 30 ওহম, সমান্তরাল সমবায় অর্থাৎ প্যারালাল সমবায় বা প্যারালাল কানেকশন করা আছে। এই যুগ্মটি একটি 8 ওহম রোধক এবং 12 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত। 30 ওহম রোধকের তড়িৎ প্রবাহ কত? তো ডায়াগ্রামটা যদি আঁকি এরকম হবে। তো এখানে ফার্স্ট আমরা তুল্য রোধ বা মোট রোধটা প্যারালাল কানেকশনে কত হচ্ছে সেটা বের করি। তো এখানে 1/r ইকুয়ালস টু 1/20 আর 1/30। তো এর এলসিএম হয়ে যাবে 60। তো এখানে উপরে থাকবে 3 আর 2, 3 আর 2 5, 5/60 অর্থাৎ 5/12 60। তো মোট রোধটা এখান থেকে আসবে 12 ওহম। এবার এটা সিরিজ কানেকশন করব 8 ওহমের সঙ্গে, তা মোট যে রোধটা হয়ে যাবে, মোট রোধটা হবে 20 ওহম। এইবার ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি যে ভি ইকুয়ালস টু আইআর। ভোল্ট এখানে 12 ভোল্ট বলেছে, আই এর মানটা বের করব, আর হচ্ছে 20 ওহম। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 5 20, অর্থাৎ আই এর মান হবে 3/5। তো এটা ভাগ করি 0.6 অ্যাম্পিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ওই বর্তনীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহ হবে সেটা হচ্ছে 0.6 অ্যাম্পস। বলেছে 30 ওহম রোধকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? কারেন্ট ডিভাইডিং রুল অনুযায়ী আমরা জানি যে 0.6 এটা, আর 30 ওহমের মধ্যে দিয়ে বলেছে তো তার অপোজিট 20 ওহম, এটাকে আমরা এর সঙ্গে গুণ করে দেবো, আর এই দুটোর যোগফল নিচে রাখবো। 20 আর 30 এর যোগফল হচ্ছে 50, একটা দশমিক তুলি, এই শূন্য কাটি, 2 দিয়ে কাটলে এটা 25 হবে, 6কে 25 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 0.24 অ্যাম্পস। তো 30 ওহম যে রোধ, এটার মধ্যে দিয়ে 0.24 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হবে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, এল দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের একটি নলাকার তারের আর রোধ আছে। একই পদার্থের অন্য একটি তার যার দৈর্ঘ্য এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং ব্যাসার্ধ এর ব্যাসার্ধের দ্বিগুণ, সেটি রোধ কত? তো ডায়াগ্রামটা যদি আঁকি এরকম হবে। প্রথমটার দৈর্ঘ্য এল আর ব্যাসার্ধ আর। তো যে রোধটা হবে রো এল বাই এরিয়া, এরিয়া হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, এখানে যে রোধটা হবে 2l/4r স্কোয়ার হয়ে যাবে। এই 2 দিয়ে এটা কাটলে 2 দুগুণী 4। ঠিক আছে, তো এখানে দেখো অ্যাপ্রক্সিমেটলি সবই সমান। এখানে নিচে এক্সট্রা 2 আছে, তো আমি যদি এর সঙ্গে যদি 2 ভাগ করি তাহলে এটা ইকুয়াল হয়। তো যেটি রোধ হবে দ্বিতীয় তারে সেটা হবে r/2। অপশন ডি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ইঞ্চিকে ব্রিটিশ থেকে এসআই এককে রূপান্তর করলে এটি কত সেমি হবে? অর্থাৎ আমাকে এটাকে ইঞ্চি থেকে সেমিতে কনভার্ট করতে হবে। আমরা জানি যে 1 ইঞ্চ ইকুয়ালস টু 2.54 সেমি। তো সঠিক অ্যান্সারটা হবে 2.54 সেমি, অপশন ডি। এবার এক্সট্রা আর একটু জেনে নাও। 1 ইঞ্চ ইকুয়ালস টু 25.4 mm হবে, অর্থাৎ মিলিমিটার। 1 ইঞ্চ ইকুয়ালস টু 25.4 মিলিমিটার। আবার এদিকে 12 ইঞ্চ, এটা ইকুয়ালস টু হবে 1 ফিট। ঠিক আছে, আবার 1 ফিট ইকুয়ালস টু 30.48 সেমি। কোনো গাড়ি চালু হবার পর 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করলে 20 সেকেন্ড পর গাড়িটির বেগ মিটার পার সেকেন্ডে কত হবে? এখানে ত্বরণ বলেছে 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভি এর মান বের করতে হবে। ইউ এর মান যেহেতু চালু হবার পর অর্থাৎ 0 মিটার হবে, স্থির অবস্থা থেকে চালু হয়েছে, তো এর জন্য ইউ এর মান হবে 0। আর সময়টা বলেছে 20 সেকেন্ড। আমরা কি জানি যে
নিউটনের প্রথম সূত্র অনুযায়ী ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি এর মান বের করতে হবে। ইউ এর মান 0 বলেছে, এর মান বলেছে 3.2, টাইম বলেছে 20 সেকেন্ড। 0 তোলো, এই 0 কাটো, তো 2 দুগুণি 4, 3 দুগুণি 6 মিটার পার সেকেন্ড, তো 64 মিটার পার সেকেন্ড। অপশন ডি হবে অন্তিম বেগ। পরের কোশ্চেন, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ সর্বদা অসীম হওয়া উচিত। তো এখানে সঠিক আনসারটা হবে অপশন এ অনন্ত। আর একটি আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত। দুটো প্রশ্নের উত্তরই বলে দিলাম। পরের কোশ্চেন, 10 নিউটন বল 10 কেজি ভরের একটি বস্তুতে ক্রিয়াশীল হলে বস্তুটি অবাধে চলাচল করতে সক্ষম হয়। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি প্রযুক্ত হবে? তো এখানে দেখো বেশিরভাগ বলছে ত্বরণ আর দ্রুতি। ফার্স্ট আমরা ত্বরণ নির্ণয় করি এখান থেকে, ঠিক আছে। তো ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। এখানে ডাব্লুর মান দেখো বলেছে 10 নিউটন, আর এম এর মান বলেছে 10 কেজি। তো জি এর মান কত হবে? এখান থেকে এটা কাটলে পরে 1 হবে জি এর মান। তো আমরা বলতে পারি যে বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলে, ঠিক আছে। এটা মিসে মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলবে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যখন একটি বন্দুক থেকে একটি বুলেট নিক্ষেপ করা হয় তখন এর স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হয়। তো অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নোঙর করা একটি নৌকা ঢেউ দ্বারা দুলছে, যার পরপর তরঙ্গ শীর্ষগুলি 125 মিটার দূরে। চলমান তরঙ্গ শীর্ষকের তরঙ্গের গতিবেগ হলো 25 মিটার পার সেকেন্ড। নৌকার দোলনের কম্পাঙ্ক কত? তো প্রথমে এটাকে একটা ছবি দিয়ে বুঝি। প্রশ্নে বলেছে যে তরঙ্গ শীর্ষগুলির দূরত্ব 125 মিটার, অর্থাৎ এই তরঙ্গের আর এই তরঙ্গের মধ্যে দূরত্ব 125 মিটার বলেছে। গতিবেগ বলেছে 25 মিটার পার সেকেন্ড। আর এইখানে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে কম্পাঙ্ক বের করতে বলেছে। আমরা ফর্মুলা জানি যে ভি ইকুয়ালস টু এন ল্যামডা, অর্থাৎ গতিবেগ 25 মিটার বলেছে, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এটা বের করতে হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 125। 25 দিয়ে কাটলে এটা 5 25 125, অর্থাৎ 1/5 হচ্ছে। 1/5 মানে 0.2 হার্জ। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি অবতল দর্পণ বক্রতা কেন্দ্র দিয়ে যখন একটি বস্তুকে ফোকাস এফ স্থাপন করা হয়, নিচের কোনটি চিত্রটির জন্য প্রযোজ্য? তো এটাকে আমরা একটা চিত্রই তৈরি করি। ফার্স্ট দেখো, এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণের এটাকে বলে প্রিন্সিপাল এক্সিস। প্রিন্সিপাল এক্সিসের এইখানে এই বিন্দুটাকে বলা হয় পোল, আর পোলের সামনে থাকে ফোকাস, ফোকাসের সামনে থাকে সেন্টার অফ কার্ভেচার। এইখানে প্রশ্নে দেখো বলেছে এফ, অর্থাৎ ফোকাসে একটা বস্তুকে রাখা হয়েছে। ফোকাসে রাখা হলে বলছে বক্রতা কেন্দ্র অর্থাৎ সি দিয়ে সেন্টার অফ কার্ভেচার দিয়ে একটি আলোকরশ্মি গেল। তো আলোকরশ্মি যদি যায় বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে, তাহলে দর্পণে প্রতিফলিত হয়ে আবার সেই রাস্তায় ফিরে আসবে। তো ফিরে আসলো, এবং এইখান থেকে আরেকটা প্যারালাল অ্যাক্সিস বরাবর একটা রশ্মি গিয়ে এটা ফোকাসের মধ্যে দিয়ে এরকম বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারবো যে প্রতিবিম্ব প্রথম কথা উল্টো তৈরি করবে, কারণ দেখো ফোকাস বা ফোকাসের বাঁদিকে যেখানে কোনো বস্তুকে রাখি না কেন সেটা উল্টো প্রতিবিম্ব তৈরি করবে। একমাত্র ক্ষেত্রে এখানে সোজা প্রতিবিম্ব তৈরি করবে যদি ফোকাস এবং পোলের মাঝখানে রাখি, অর্থাৎ এইখানে যদি কোনো বস্তুকে রাখি, ঠিক আছে, তাহলে এটা একমাত্র সোজা প্রতিবিম্ব তৈরি করবে। ওকে, তো এইখানে ফোকাসে রাখছি তাহলে এটা উল্টো প্রতিবিম্ব তৈরি করবে। আর উল্টো প্রতিবিম্ব সবসময় কেমন হয়? সৎ হয়। উল্টো প্রতিবিম্ব সৎ হয়। এটা আরেকটা জানতে পারবো যে এখানে বস্তু আকারের থেকে বড় হবে, বস্তু আকারের থেকে বড় হবে। বস্তু আকারে বড় হবে, এটা জানা যাবে। কারণ ফোকাসে কোনো বস্তুকে রাখলে সেটা বড়ই হবে, কারণ এই যে রশ্মি দুটো মিলবে অসীমে কোথাও একটা বিন্দুতে গিয়ে মিশবে, তাই এটা বড় তৈরি করবে। আর প্রতিবিম্বটা তৈরি করবে অসীমে।
এই তিনটি জিনিস এই ডায়াগ্রাম থেকে আমরা জানতে পারলাম। তো প্রথম যে অপশনটা বলেছে সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝে সৎ এবং অবশিষ্ট খর্বিত প্রতিবিম্ব তৈরি করবে, খর্বিত নয় বড় প্রতিবিম্ব তৈরি করবে। তো এই অপশনটা প্রথমেই কাট হয়ে গেল। বি অপশন বলছে ফোকাসে সৎ অবশিষ্ট অত্যন্ত খর্বিত, না এটাও ভুল, খর্বিত মানে ছোট প্রতিবিম্ব নয় বড় প্রতিবিম্ব তৈরি করবে। আর সি অপশন বলছে অসীমে সৎ অবশিষ্ট এবং অত্যন্ত বর্ধিত প্রতিবিম্ব তৈরি করবে। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, সৎ প্রতিবিম্ব তৈরি করছে, অবশিষ্ট অর্থাৎ উল্টো প্রতিবিম্ব তৈরি করছে এবং অত্যন্ত বর্ধিত খুব বড় প্রতিবিম্ব তৈরি করবে। এটাই কিন্তু এই তিনটে, এটাই কিন্তু এই সমস্ত শর্তগুলো মেনে চলছে। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি একটি ছেলে 600 নিউটন বল দ্বারা 4 মিনিটে 20 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ছেলেটির ব্যবহৃত ক্ষমতার পরিমাণ নির্ণয় করো। কার্য ইকুয়ালস টু আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়ালস টু এফএস। ঠিক আছে, এখান থেকে বলছে 600 নিউটন বল প্রয়োগ করছে, তো 600 সরণ হচ্ছে কত 20 মিটার। তো এখান থেকে কার্য হবে 6 দুগুণী 12 3টে 0, এত জুল কার্য হচ্ছে। আর পাওয়ার ইকুয়ালস টু আমরা কি জানি, ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়, কার্য বাই সময়। তো এখানে কার্য হচ্ছে মোট 12,000 জুল আর সময় কত 4 মিনিট। মিনিটটাকে আমি 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে আসি, একটা শূন্য কাটি, 6 দুগুণী 12 অর্থাৎ 200, 4 দিয়ে কাটলে এটা হবে 4 5 20 অর্থাৎ 50 ওয়াট। ওই ছেলেটির ক্ষমতা 50 ওয়াট। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে উপরের দিকে ছোড়া কোনো বস্তুর প্রারম্ভিক বেগ 14 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত সময় লাগবে, যেখানে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ এ ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে দেখো আমরা কি জানি, ইউ এর মান 14 মিটার পার সেকেন্ড। ভি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে অর্থাৎ উপরের দিকে ছড়ে দিচ্ছি, তো একটা নির্দিষ্ট উচ্চতায় এসে এটা স্থির হয়ে যাবে। তো যে ফাইনাল ভেলোসিটি সেটা 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, স্থির হয়ে যাবে। আর এখান থেকে এর মান অর্থাৎ ত্বরণের মান বলে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে যেহেতু মাধ্যাকর্ষণ বলের বিপরীতে কাজ করছে, এটা কিন্তু ভ্যালুটা মাইনাসে হবে। ঠিক আছে, আমরা নিউটনের প্রথম সূত্র অনুযায়ী কি জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, ভি এর মান 0, ইউ এর মান 14 প্লাস এর মান এখানে মাইনাস 9.8 বলেছে, আর গুণ টাইমটা এখানে বের করতে বলেছে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে, টাইমটাই বের করব। তো এই 14কে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 14 হয়ে যাবে, ইকুয়ালস টু এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 9.8 গুণ টি, এই মাইনাস কাট হয়ে যাবে। আর তাহলে টি ইকুয়ালস টু এটা হবে 14 ডিভাইডেড বাই 9.8, এই দশমিকটা তুলি এখানে হয়ে যাবে 140। এটা 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 70, এটা 2 দিয়ে কাটলে 49, 7 দিয়ে কাটলে এখানে 10 আর এটা নিচে থাকবে 7। তো 7 দিয়ে 10কে ভাগ করলে এটা আসবে 1.428, এত সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে। তো 1.428 এটাকে আমরা লিখতে পারি 1.43। তো অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। একটি সমান্তরাল বর্তনীতে যদি একটি বৈদ্যুতিক যন্ত্র কিছু ত্রুটির কারণে কাজ করা বন্ধ করে দেয় তাহলে অন্য সব যন্ত্রপাতি কি করবে। তো এটাকে ডায়াগ্রামে বুঝি। তো এটা একটা ডায়াগ্রাম যেখানে 3টে মেশিন আছে বা যন্ত্র আছে যেখানে প্যারালাল কানেকশন করা আছে। প্রশ্নতে বলাই আছে সমান্তরাল বর্তনীতে। ঠিক আছে, বলছে যে কোনো একটি যদি বৈদ্যুতিক যন্ত্রের কারণে বন্ধ হয়ে যায়, মনে করো এই প্রথমটা বন্ধ হয়ে গেছে, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্যান্য এই যে মেশিনগুলো আছে সেগুলো কি হবে, সেগুলো অনবরত চলতে থাকবে। তো অপশন বি স্বাভাবিকভাবে কাজ করবে, কারণ এখান থেকে সাপ্লাই কিন্তু কন্টিনিউ চলে আসছে, এখান থেকে সাপ্লাই কন্টিনিউ পাবে, তো এটা কাজ করবে। শুধুমাত্র এই প্রথমটা যেটা ত্রুটি আছে সেটাই একমাত্র বন্ধ থাকবে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি। পরের কোশ্চেন, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু ড্যাশ। এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, রিপিটেড কোশ্চেন থাকা কিন্তু ভালো। 3.36 10⁶ জুল। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মোমেন্টাম এর গুণফল হিসাবে পরিমাপ করা হয়। তো মোমেন্টাম হচ্ছে ভর এবং বেগ।
তো এটার যে গুণফল ভর গুণ বেগ, এটার গুণফল। তো সঠিক অ্যান্সারটা হবে ভর এবং বেগ, অপশন সি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি সার্চ লাইটের প্রতিফলক হলো একটি অবতল দর্পণ, অবতল দর্পণ বা অবতল আয়না, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, রোধের এসআই একক কি? রোধের এসআই একক ওহম, অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি 4 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে গতিশীল রয়েছে। অনুভূমিক মানে এরকম বরাবর যাচ্ছে। এর বেগ বৃদ্ধি করে 10 মিটার পার সেকেন্ড করার জন্য বস্তুর উপর কৃতকার্য কত হবে? তো কৃতকার্য অর্থাৎ এখানে আমরা কাইনেটিক এনার্জি বের করব, কারণ বস্তুটা গতিশীল আছে। গতিশীল থাকা মানে বস্তুটার মধ্যে কাইনেটিক এনার্জি আছে, তো কাইনেটিক এনার্জি বৃদ্ধি করতে হবে। তো এখানে আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এখানে কাইনেটিক এনার্জি ফর্মুলাটা হবে হাফ অফ এম ভি1 তার হোল স্কয়ার মাইনাস ভি2 তার হোল স্কয়ার, এটা ঠিক আছে। এখানে হাফ অফ এম এর মান 4 কেজি বলেছে, আর ভি1 প্রথম যে গতিবেগ সেটা 10 হবে, আর ভি2 অর্থাৎ 5 স্কয়ার হবে। তো 2 দুগুণি 4 অর্থাৎ এটা হবে 2, আর এটা 10 10কে 100 বিয়োগ 5 5 25, তো 100 থেকে 25 বিয়োগ করলে এটা হবে 75। তো 75কে 2 দিয়ে গুণ করলে 150 জুল। তো কাইনেটিক এনার্জি 150 জুল বৃদ্ধি করতে হবে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যখন একটি বর্তনীতে বেশ কয়েকটি রোধককে সিরিজে সংযুক্ত করা হয় তখন প্রতিটি রোধে জুড়ে কারেন্টের মান হবে কি? কারেন্ট একই থাকবে, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। যখন এরকম সিরিজে একটা বর্তনীতে রোধ যুক্ত করা হয় তো এর মধ্যে যে কারেন্ট যাবে সেটা কিন্তু সেম থাকবে। মনে রাখবে সিরিজে কারেন্ট একই থাকে, আর প্যারালাল কানেকশানে ভোল্টেজ একই থাকে, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, সিরিজে কারেন্ট একই থাকবে। পরের কোশ্চেন, নেতিবাচক ত্বরণ অর্থাৎ নেগেটিভ ত্বরণ যেটা, যাকে বলা হয় মন্দন এক কথায়, এর বিপরীত দিকে ঘটে। অর্থাৎ মন্দনের বিপরীত দিকে এই 4টে অপশনের মধ্যে কোনটি ঘটবে? তো অপশন এ বেগ, বেগটা মন্দনের বিপরীত দিকে ঘটে। মন্দনটা হলো আসলে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করে, আর এর মান সবসময় নেগেটিভই হয়। আর ত্বরণটা পৃথিবীর মাধ্যাকর্ষণের দিকে কাজ করে, ঠিক আছে। পরের কোশ্চেন, ভোল্টমিটার কি পরিমাপ করে? তো ভোল্টেজ, অপশন বি হবে সঠিক অ্যান্সার। একটু আগে আমরা এই ভোল্টমিটার সম্পর্কে একটা প্রশ্ন পেয়েছিলাম যে একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কেমন হওয়া উচিত? অসীম হওয়া উচিত, ঠিক আছে। পরের কোশ্চেন, কুলম্বের সূত্র কি বলে? তো এখানে কুলম্বের সূত্রের ডেফিনেশনটা জানতে চাইছে। তো এটার যে সঠিক ডেফিনেশনটা হবে অপশন ডি, দুই বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মাত্রা দুটি আধানের পরিমাণের গুণফলের সরাসরি সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। তো এটাকে যদি আমরা একটু ডায়াগ্রামে বুঝি কেমন হবে দেখো, বলের মাত্রা এই আধান 1 আধান 2 গুণফলের সমানুপাতিক, আধান 1 আধান 2 গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বলের মাত্রা ভেরিসাস Q1 মাল্টিপ্লাই Q2। আরেকটা বলছে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ভেরিসাস 1/d তার স্কোয়ার, তাদের দূরত্বের ব্যস্তানুপাতিক। পরের কোশ্চেন, বৈদ্যুতিক আধানের এসআই একক কত? তো আধানের এসআই একক কুলম্ব, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, গতির দ্বিতীয় সমীকরণটি নিচের কোণগুলির মধ্যে সম্পর্ক বোঝায়। তো আগে ফার্স্ট জানি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে সমীকরণটা সেটা আগে জানি। তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এই দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা জানতে পারি এটা অবস্থান বা দূরত্ব, আর জানতে পারি সময় সম্পর্কে। তো দ্বিতীয় যে সমীকরণটা আছে সেটা থেকে আমরা অবস্থান বা দূরত্ব এবং সময় সম্পর্কে জানতে পারি। সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, অবস্থান এবং সময় সম্পর্কে জানতে পারি।
আর যে দুটো আছে প্রথম এবং তৃতীয় সমীকরণ সেটাও জেনে নিই। প্রথম গতিসূত্রের যে সমীকরণটা হবে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখান থেকে আমরা জানতে পারি গতি, সময় এবং ত্বরণ, এই তিনটে জিনিস সম্পর্কে জানতে পারি। আর নিউটনের যে তৃতীয় গতিবেগের সূত্র আছে সেখান থেকে আমরা এই সমীকরণটা জানতে পারি v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়ালস টু 2as। এখান থেকে আমরা জানতে পারি গতি, এবং দূরত্ব ও অবস্থান সম্পর্কে। ঠিক আছে, তো এটা ছিল তিনটে গতিসূত্রের তিনটি সমীকরণ এবং তিনটি সমীকরণ থেকে কি কি আমরা জানতে পারলাম। পরের কোশ্চেন বলছে যানবাহনের হেডলাইটে কোন প্রকারের দর্পণ ব্যবহার করা হয়। একটু আগে এরকম আরেকটা কোশ্চেন ছিল, সেটা ছিল সার্চ লাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় প্রতিফলক হিসাবে, তো সেখানে ছিল অবতল দর্পণ, এটাও হবে অবতল দর্পণ, তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি অভাস্পর বস্তু? অভাস্পর মানে যে আলো উৎপন্ন করতে পারে না, তো সেটা হচ্ছে অপশন ডি, চাঁদ আলো উৎপন্ন করতে পারে না। চাঁদ সূর্য থেকে আলো নেয়, সেই আলোটাই প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। ঠিক আছে, আর জ্বলন্ত বাল্ব, জোনাকি এবং জ্বলন্ত মোমবাতি এদের নিজস্ব আলো আছে, তো এরা হলো ভাস্পর বস্তু। পরের কোশ্চেন, 1 মিটারে কত কিলোমিটার আছে? আমরা কি জানি যে 1 কিমি ইকুয়ালস টু 1000 মিটার। তো এখানে 1 মিটারে জানতে চাইছে, তো 1000 দিয়ে এই 1 কিমিকে ভাগ করে দেব, তাহলে এটা আসবে 0.001 কিমি। তো সঠিক অ্যান্সারটা অপশন ডি। পরের কোশ্চেন, 0.1 কেজি একটি বলকে স্থির অবস্থা থেকে নিচে ফেলা হয়, যখন এটি 2 মিটার দূরত্বে গিয়ে পড়ে তখন এটির মাধ্যাকর্ষণ বল G ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্বারা কতটা পরিমাণ কার্য করে। তো নিচে ফেলা হচ্ছে, অর্থাৎ এই বস্তুটা কোনো উচ্চতায় আছে, উচ্চতা থেকে একে নিচে ফেলা হয়েছে, আর এর মাস বলে দিয়েছে এখানে 0.1 কেজি। এটা মনে করে এই দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ 2 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তো এ যখন 2 মিটার দূরত্ব অতিক্রম করবে তখন কতটা কাজ করেছে, অর্থাৎ এখানে প্রথমে উপরে ছিল তখন সেটা পোটেনশিয়াল এনার্জি ছিল, তো এই পোটেনশিয়াল এনার্জিটাই নিচে পড়বে, অর্থাৎ এখানে যে পোটেনশিয়াল এনার্জিটা হবে mgh, m এর মান 0.1 কেজি, g এর মান হবে 9.8 মিটার, আর h হবে 2 মিটার। 0.98 কে 2 দিয়ে গুণ করলে এটা হবে 196, আর নিচে আছে 100, তো এটা হবে 1.96 জুল। তো 1.96 অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে শিল্পক্ষেত্রে ব্যবহৃত ক্ষমতার একক কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হর্স পাওয়ার, যাকে বাংলায় বলে অশ্বশক্তি। পরের কোশ্চেন, বল সমীকরণে এফ কিসের সমান? তো বল সমীকরণ এফ ইকুয়ালস টু এম এ, এটা বল, এটা ভর, এম ফর ভর, আর এ ফর অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ঠিক আছে, অর্থাৎ মাস মাল্টিপ্লাই অ্যাক্সেলারেশন, অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি ট্রেন স্থির অবস্থা থেকে শুরু করে 5 মিনিটে 90 কিমি পার ঘন্টা বেগ অর্জন করে, ত্বরণটি অভিন্ন অর্থাৎ সমত্বরণ হলে এই সময় ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা আমরা দুটো স্টেপে করব। ফার্স্ট দেখো, এখানে যে ডেটাগুলো জানি, ইউ এর মান হবে 0, কারণ স্থির অবস্থা থেকে এটা যাত্রা শুরু করেছে, আর ই এর মান অর্থাৎ অন্তিম বেগের মান বলে দিয়েছে এখানে 90 কিমি পার আওয়ার। বলেছে টি অর্থাৎ সময় বলেছে 5 মিনিট, এই মিনিটটাকে আমরা 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে আসি, অর্থাৎ 5 6 30, 300 সেকেন্ড, আর এই কিমিটাকে আমরা মিটারে নিয়ে আসি, তো 90 কে আমরা যদি 5/18 দিয়ে গুণ করি, 5 18 90, অর্থাৎ 5 5 25 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, প্রথম যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে v এর মান 25 মিটার পার সেকেন্ড বলেছে, ইউ এর মান 0, এর মান আমরা জানি না, এর মানটাই এখান থেকে বের করব, আর সময় বলেছে দেখো 300 সেকেন্ড। তো
তো এখান থেকে এর মান হবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 1/12 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পেয়ে গেলাম। পরবর্তীতে আরেকটা সূত্র অ্যাপ্লাই করব, নিউটনের তৃতীয় গতিসূত্রের যে ফর্মুলাটা, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ কতটা দূরত্ব অতিক্রম করছে এখান থেকে আমরা বের করে নিতে পারবো। তো ইউ এর মান আমরা জানি 0, টি এর মান এখানে 300 সেকেন্ড, তো 0-র সঙ্গে 300 গুণ করলে এটা 0ই হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে হাফ, এর মান 1/12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি এর মান অর্থাৎ 300 গুণ 300, 3 দিয়ে যদি কাটি এটা হবে 100, 3 এ 4 12, 4 25 এটা হবে 100, 2 দিয়ে কাটলে এটা হবে 150, 150 এবং 25কে গুণ করলে এখানে আমরা পাবো 3750 মিটার। অ্যান্সার আছে কিমিতে, সরাসরি 1000 দিয়ে ভাগ করে দেব, তাহলে কিমিতে চলে আসবে। একটা শূন্য একটা শূন্য কাটো, তো 3.75 কিমি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 3.75 অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন যন্ত্রটি একটি পরিবাহী জুড়ে বিভব পার্থক্য বজায় রাখতে সাহায্য করে? তো বিভব পার্থক্য বজায় রাখবে কি? ব্যাটারি বা সেল যাকে বলে। তো এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কাজ করার ক্ষমতাকে বলে শক্তি। যদি বলতো কাজ করার হারকে কি বলে, তখন বলতাম আমরা ক্ষমতা। ঠিক আছে, কাজ করার হারকে বলে ক্ষমতা, যাকে ইংরেজিতে বলে রেট অফ ডুইং ওয়ার্ক, তাকে ক্ষমতা বলে। আর কাজ করার ক্ষমতাকে আমরা বলবো শক্তি বা এনার্জি। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যান্ত্রিক শক্তি কিসের সমষ্টি? তো গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি, অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি স্বতন্ত্র প্রতিধ্বনি শুনতে মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান কমপক্ষে কত হতে হবে? তো সেটা হবে 1/10, 1/10 সেকেন্ড। 1/10 মানে 0.1 সেকেন্ড। অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, শব্দ নিম্নলিখিত কোনটির মধ্যে দিয়ে যেতে পারে না? তো শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না। শব্দ চলাচলের জন্য একটি মাধ্যমের দরকার হয়, তাই শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না। পরের কোশ্চেন, কোন বস্তুর বিভব, এখানে কিন্তু এটা বিভব না, এই প্রশ্নটা একটু ভুল আছে, বিভব হবে না, এটা হবে স্থিতি। এবং গতিশক্তি, ঠিক আছে, গতিশক্তি কি কি পরিবর্তন ঘটে যখন এটি উচ্চতায় নিচে পড়ে? মানে যদি এটাকে আমি সরল ভাষায় বলি, একটা বস্তু আছে উপরে, উপর থেকে যদি এটাকে নিচে ফেলা হয় তাহলে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়? তো ওপরে যখন কোনো একটা বস্তুকে রাখা হয় তার মধ্যে থাকে পোটেনশিয়াল এনার্জি, যাকে বাংলায় বলে স্থিতিশক্তি। এটা যখন নিচে পড়বে তখন এটা কি পোটেনশিয়াল এনার্জি বা গতিশক্তিটা, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হবে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, গতিশক্তি বৃদ্ধির সাথে সাথে বিভব শক্তি হ্রাস পাবে। ঠিক আছে, বিভব শক্তি মানে এখানে যখন ওপর থেকে নিচে ফেলা হচ্ছে বস্তুটার স্থিতিশক্তি কম হবে আর গতিশক্তি বৃদ্ধি পাবে। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি ভুল? তো ভুল বিবৃতি হলো, বলছে পদার্থের কণাগুলো স্থির অবস্থায় থাকে। তো পদার্থের যে কণা সেগুলো কি স্থির অবস্থায় থাকে? এটাই ভুল, স্থির অবস্থায় থাকে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ। পরের তাহলে যে তিনটে সত্যি আছে সেই সত্য ঘটনাগুলো জেনে নিই। পদার্থের কণা অত্যন্ত ক্ষুদ্র হয়, একদম ঠিক, যাকে আমরা পরমাণু বলি। পদার্থের কণা একে অপরকে আকর্ষণ করে, এটাও ঠিক, আকর্ষণ করে বলেই কঠিনের মধ্যে পদার্থের কণাগুলির আকর্ষণ সবচেয়ে বেশি, তাই এটা কঠিন হয়। ঠিক, আর গ্যাসের অণুর মধ্যে কণাগুলির আকর্ষণ সবথেকে কম হয়। ঠিক আছে, তো এটা একে অপরকে আকর্ষণ করে, এটাও ঠিক। অপশন ডি বলছে পদার্থের কণাগুলির মধ্যে শূন্য স্থানে থাকে, পদার্থের কণাগুলির মধ্যে শূন্য স্থান থাকে, এটাও কিন্তু ঠিক। এই একটা পদার্থ, এর মধ্যে যে কণাগুলো আছে এর মধ্যে শূন্যস্থান আছে আর এর সেন্টারে থাকে নিউক্লিয়াস। ঠিক আছে, এটাও ঠিক। পরের কোশ্চেন, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক হলো 4 কিলোহার্টজ, তরঙ্গ দৈর্ঘ্য 40 সেমি,
3.2 কিলোমিটার অতিক্রম করতে শব্দ তরঙ্গের কত সময় লাগবে, অর্থাৎ টি এর মান এখানে আমাকে বের করতে বলেছে। তো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক এখানে বলেছে 4 কিলোহার্জ। কিলোহার্জটাকে আমরা হার্জে নিয়ে আসি, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। হার্জে নিয়ে আসার জন্য 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 4000 হার্জ। ওকে। তরঙ্গদৈর্ঘ্য এখানে বলেছে 40 সেমি। সেমিটাকে মিটারে নিয়ে আসি, মিটারে নিয়ে আসার জন্য 100 দিয়ে ভাগ করে দিই, 0 0 কাট 0.4 মিটার হয়ে যাবে তরঙ্গদৈর্ঘ্য। আর এখানে ডিস্টেন্স বলেছে 3.2 কিমি। কিমিটাকে আমরা 1000 দিয়ে গুণ করে মিটারে নিয়ে আসি, তো এটা হয়ে যাবে 3200 মিটার। তো আমরা ফর্মুলা জানি যে v ইকুয়ালস টু n ল্যামডা। v কত এটাই বের করতে হবে, v এর মানই এখানে বের করতে হবে। নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এখানে বলেছে 4000 হার্জ, 4000। আর তরঙ্গদৈর্ঘ্য বলছে 0.4 মিটার, 0.4 মিটার। দশমিক তুলি, একটা শূন্য কাটি, 4 এর 4 16 আর দুটো শূন্য, অর্থাৎ এত মিটার পার সেকেন্ড হলো গতিবেগ। এইবার আমরা কি জানি যে সময় ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স এখানে কত বের করেছি 3200, আর স্পিড কত 1600, দুটো শূন্য কাটো, 16 দুগুণী 32, অর্থাৎ 2 সেকেন্ড সময় লাগবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি। পরের কোশ্চেন, তড়িৎ প্রবাহ পরিমাপ করতে নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো তড়িৎ প্রবাহ অর্থাৎ অ্যামমিটার ব্যবহার করব, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, বন্দুক থেকে গুলি চালানো হলে বন্দুকটি বিপরীত অর্থাৎ পেছনের দিকে সরে আসে। নিউটনের কোন গতিসূত্রের উদাহরণ এটা? অপশন বি তৃতীয় গতিসূত্রের উদাহরণ। তৃতীয় গতিসূত্র কি বলে? যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তো সঠিক অ্যান্সার অপশন বি হবে। পরের কোশ্চেন, কোনটি বর্তনীর মধ্যে বৈদ্যুতিক প্রবাহকে প্রবাহিত হতে সক্ষম করে? ইলেকট্রনের গতি এটাই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহকে প্রবাহিত হতে সক্ষম করে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।